ছাত্র সংগঠনের ডাকে এবং কংগ্রেস জনতা পার্টির সমর্থনে আজ যে আন্দোলনের সূচনা হলো শিয়ালদহ থেকে, তা ধর্মতলায় এসে এক বিশাল জনসমুদ্রে রূপ নিয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই জটিল ও বিশাল আকারের আন্দোলনটি ছিল মাত্র একদিনের নোটিশে গড়ে উঠেছে। শিয়ালদহ থেকে শুরু হওয়া এই মিছিলের সামনের অংশ যখন ধর্মতলায় পৌঁছেছে, তখনও এর লেজটি শিয়ালদহ পর্যন্ত রয়ে গেছে। এই দৃশ্যপট খুব সহজে অনুমান করা যায় যে কত হাজার হাজার ছাত্র ও যুবক রাতারাতি প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এতদিন ধরে যারা ভাবতে পারছিলেন না যে বাংলার ছাত্ররা আর রাস্তায় নামবে কিনা, আজ তাদের চোখের সামনে এক অভাবনীয় ইতিহাস লেখা হলো। আর এই ইতিহাসের পাতা থেকে এক গভীর রাজনৈতিক সাসপেন্স মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ আজকের এই জমায়েত শুধু একটি সাধারণ আন্দোলনের নয়, বরং এটি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দলের অহংকার এবং সদ্য ক্ষমতায় বসা মুখ্যমন্ত্রীর দম্ভকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মাথায়, অর্থাৎ জুম্মায় 8 দিন বা 2 মাসেরও কম সময়ের মধ্যে যে অহংকার ও দম্ভ প্রকাশ পাচ্ছে, তা এক চরম বিস্ময়ের জন্ম দিচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এমন এক বক্তব্য রেখেছেন যা আক্ষরিক অর্থে গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করার শামিল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করতে হবে অথবা ইন্ডিয়া ব্লকের কোনো রাজ্যে গিয়ে বিরোধিতা করতে হবে। পশ্চিমবঙ্গের কোনো আন্দোলন চলতে দেওয়া হবে না। তিনি এমনকি হুঁশিয়ারি ছুড়ে দিয়ে বলেছেন, যদি এই আইন মানা না হয় তবে অন্য রাজ্যে গিয়ে আন্দোলন করতে হবে। তিনি বিধানসভায় দাঁড়িয়ে এক নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিরোধী দলের নাম নিশানা মিটিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন। তার এই দম্ভপূর্ণ বক্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্য শোনার পর মনে পড়ে যায় ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সাংসদ রবি কিষানের একটি বিখ্যাত ডায়ালগের কথা, জিন্দেগি ঝাঁকা ফিরবি ঘামাগুন্ডা। মুখ্যমন্ত্রীর এই ঘামান্ডু এবং অহংকার যেন তাকে দেশের প্রধানমন্ত্রীর সমকক্ষ বা তার চেয়েও বেশি কিছু ভাবতে প্ররোচিত করছে। কিন্তু বাস্তব চিত্রটা কি? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছাত্র যুবকের আন্দোলনকে একসময় তুচ্ছতাচ্ছিল্যের চোখে দেখতেন এবং ভাবতেন যে কয়েকদিনের মধ্যেই এই আন্দোলন গুড়িয়ে যাবে, আজ সেই একই প্রধানমন্ত্রী বাধ্য হয়ে নিজের কোমর বাঁকিয়ে ছাত্রদের সামনে বসতে বাধ্য হয়েছেন। যে সরকার এতদিন প্রবল বল প্রয়োগ করে পুলিশে প্রশাসন নামিয়ে এবং RSS ক্যাডার ব্যবহার করে এই আন্দোলনকে শেষ করতে চেয়েছিল, আজ সেই সরকার ছাত্রদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। যে সরকার এই আন্দোলনের পেছনে ডিপ স্টেটের তত্ত্ব যোগ করেছিল, বিদেশি ফান্ডিং এবং দেশদ্রোহীদের ষড়যন্ত্রের ডাক দিয়েছিল, আজ সেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হচ্ছে। আজকের প্রথম দফার আলোচনায় কেন্দ্রের সঙ্গে কংগ্রেস জনতা পার্টির প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে। এই বৈঠকে আন্দোলনকারীরা 3টি মূল দাবি তুলে ধরেছেন। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং তৃতীয়ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে দেওয়া সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই 3টি দাবির মধ্যে দ্বিতীয় ও তৃতীয় দাবির ক্ষেত্রে কেন্দ্র ইতিবাচক মতবাদ দিয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দাবিটি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও ঝুলে রয়েছে। কেন্দ্র এই দাবিতে সময় চেয়েছে এবং আগামীকাল আবারও একটি নতুন বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এই সাসপেন্স বাড়াচ্ছে কারণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আন্দোলনকারীরা তাদের দাবিতে অটল রয়েছেন এবং আগামী দিনের বৈঠকের ফলাফলের দিকে পুরো দেশের নজর এখন নিবদ্ধ। এবং এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় তৈরি করেছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী যে ভাষায় ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন যে বাংলায় আন্দোলন চলবে না, তা এক গভীর আশঙ্কার জন্ম দিচ্ছে। আজকের যে ছাত্র যুবকরা রাস্তায় নেমেছে, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন। তারা এদেশের ভবিষ্যৎ, যারা তাদের নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এই রাজ্যে কি কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তাদের পোষা বি টিমের মিটিং মিছিল করার অধিকার থাকবে? মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গ তাদের বাপদাতার জমিদারি হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা হলো, আকস্মিকভাবে বা যোগ্যতার বাইরে কেউ ক্ষমতায় এলে তার অহংকার এক লাফে অনেক বেড়ে যায়। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে ধরনের প্রশাসনিক যোগ্যতা বা রাজনৈতিক দূরদর্শিতার প্রয়োজন, তা সম্পূর্ণ অনুপস্থিত এই শুভেন্দু অধিকারীর মধ্যে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির ভোট চুরি, লাগাতার হিন্দু মুসলিম বিভাজনের ন্যারেটিভ ছড়ানো এবং নির্বাচন কমিশনের চরম ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে যে ক্ষমতা তারা হাতে পেয়েছেন, তা যেন তাদের বিবেক ও বিচারবোধকে পঙ্গু করে দিয়েছে। লোডশেডিং করে জিততে হয়, সেই নির্বাচন কমিশনের ম্যাল প্র্যাকটিসের কারণে কেন্দ্র থেকে জয়লাভের পর মুখ্যমন্ত্রী নিজেকে এই রাজ্যের হর্তাকর্তা বা বিধাতা ভাবতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের জনগণ ওনার কথাই চলবে, ওনার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। এই ধরনের মানসিকতা যে এক চরম স্বৈরতান্ত্রিক রূপ নিচ্ছে, তা আর অস্বীকার করার উপায় নেই। এটা কি পশ্চিমবঙ্গ নাকি উত্তর কোরিয়া? পশ্চিমবঙ্গ যে বিগত দিনে ভারতবর্ষের গণতন্ত্রের পথ দেখিয়েছে, সেই কথা মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন। যদি ক্ষমতার দম্ভে এই
গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয় তবে তা হবে ভয়াবহ পরিণতির কারণ। আজকের এই কংগ্রেসের জনতা পার্টির আন্দোলন শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই। দিল্লির যন্ত্রণা থেকে শুরু করে গোটা ভারতের এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। গতকাল পাটনা, তার আগের দিন মহারাষ্ট্র এবং আজ কলকাতায় যেভাবে আন্দোলনের আগুন জ্বলে উঠেছে তা প্রমাণ করে যে এই আন্দোলন আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর রূপ ধারণ করবে। মুখ্যমন্ত্রীর সেই দম্ভপূর্ণ বক্তব্যই মূলত এই আন্দোলনকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার এক অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলন এখন আর কোনো একটি মঞ্চে আটকে নেই। দেশ ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ মাঠে নেমে পড়েছে। মধ্যপ্রদেশে আদিবাসী সম্প্রদায় তাদের অধিকারের দাবিতে স্বেচ্ছাবৃত্তির ডাক দিয়ে আন্দোলনে নেমেছে। মণিপুরে কুকি সম্প্রদায়ের মানুষজন পুনরায় রাস্তায় নেমেছে। আর একবার মণিপুর উত্তাল হয়ে উঠেছে। গুজরাটের কৃষক আন্দোলন শুরু হয়েছে। পাঞ্জাবের কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল, যাদেরকে মোদী সরকার সীমান্তে আটকে দিয়েছে। কিন্তু তারা আবারও আন্দোলনে বসতে চলেছে, কারণ মোদী সরকার আমেরিকার স্বার্থে ভারতের কৃষিবাজার উন্মুক্ত করে দিয়েছে, যারা দেশের কৃষকদের অস্তিত্বের জন্য চরম হুমকি। এই অহংকার আসলে কতটা ফাঁপা তা পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায়। ভারতীয় জনতা পার্টি 2024 সালের লোকসভা নির্বাচনে আজ মাত্র 240টি আসনে আটকে গেছে। কেবলমাত্র নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দয়ায় বা সমর্থনে তাদের সরকার টিকে আছে। এই দয়া বা ভর্তুকির ওপর দাঁড়িয়ে তারা একটি সরকারের প্রতিনিধিরা আজ এত বড় কথা বলছেন এবং ডায়লগ দিচ্ছেন। কিন্তু ভারতবর্ষের জনগণ অনেক মজবুত, অনেক স্ট্রং। আজকের যে আন্দোলনটা গোটা দেশ জুড়ে ছড়িয়ে গেল, তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে দেশের এক বিরাট অংশের জনগণের মনে চরম ক্ষোভ এবং অনাস্থা রয়েছে। গত পরশুদিন একটি ভোটার জনমত সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে দেখা গেছে দেশের 86% জনগণ চাইছে আগামী নির্বাচনে মোদী সরকারের পরিবর্তন হোক। সে সরকারের বিরুদ্ধে দেশের 86% মানুষের অনাস্থা রয়েছে। সেই সরকারের দাসেরাই আজ পশ্চিমবঙ্গের ম্যাল প্র্যাকটিস ভর্তুকির মাধ্যমে ক্ষমতায় এসে বড় বড় অঙ্ক দেখাচ্ছে। তাদের মনে রাখা উচিত এই সরকার কেবলমাত্র দুটি স্ক্যাচের উপর ভর করে টিকে আছে। আগামী দিনে যদি সেই দুটি স্ক্যাচের মধ্য থেকে একটি স্ক্যাচও তুলে নেওয়া হয়, তবে তাদের পায়ের তলায় মাটি সম্পূর্ণ সরে যাবে। তারা যে বিলগুলো পাশ করতে চাইছে সেগুলো তাদের চোখের সামনে ধোঁয়া হয়ে যাবে। বর্তমান সময়ে যদি মোদী সরকারের ন্যূনতম বিভাগবোধ বা জ্ঞানবোধ থাকে, তবে আগামী দিনে তারা ডিলিমিটেশনের মতো ম্যাল আনবে না। কারণ ডিমিলিটেশন বিল আনলে আজকের যে আন্দোলন গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তার চেয়ে তীব্রতর এবং ভয়াবহ আন্দোলন হবে। আজকের মোদী সরকার মনে করছে যে ডিলিমিটেশন বিল এনে আগামী দিনে ক্ষমতা ধরে রাখবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে গোটা দেশের এক বিশাল গণ আক্রোশ শুরু হচ্ছে। তাদের ক্ষমতাচ্যুত করার জন্য, দেশের রাজনীতির মসনদ থেকে টেনে হিঁচড়ে নামানোর জন্য কেবলমাত্র একটি চেতনার প্রয়োজন। সেই চেতনা যদি মানুষের মনে জেগে যায়, তবে আগামী দিনে এই সরকার আর কোনো বিল আনতে পারবে না। আর যদি তাদের মনে না থাকে, যদি তারা দম্ভ নিয়ে এগোতে থাকে, তবে আগামী দিনে যে আন্দোলন সংঘটিত হবে তাতে এই দেশের সরকারকে হয়তো বাংলাদেশ বা নেপালের মতো অবস্থার মুখোমুখি হতে হবে। লিখে রাখুন, সেদিন হয়তো হেলিকপ্টার বা সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালাতে হবে। কারণ জনতার ক্ষোভ যখন বাঁধ ভাঙে, তখন কোনো অহংকার বা দম্ভ তাকে আটকাতে পারে না। আজকের কলকাতার রাজপথ সেই সামনে আসন্ন ঝড়ের এক জ্বলন্ত সাক্ষী।